गुड इवनिंग बंधुरा आशा करी तुम्हारा सकलेई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। निताश गपशपे नतून एकटा इवनिंगेर ब्लगे तोमादेरके जानाई अनेक अनेक स्वागत। एटा तोमरा बृहस्पतिवार और शुक्रवार दुटो दिनेर ब्लग तोमरा एखाने देखते पाबे। बृहस्पतिवार होच्छे पौष संक्रांतिर आगेर दिन और शुक्रवार तो पौष संक्रांति छिलो और तारपरेई आमी ब्लगटा किन्तु तोमादेरके दिएछि। दुदिनेर मिले एक ब्लग तोमादेरके आमी दिएछि, कारणटा आमी तोमरा आस्ते आस्तेई देखते पाबे जे केन एटा दुदिनेर ब्लग आमी दिएछि। तो देखो एखाने तो माने आमी पिठे बानाबो। पौष संक्रांति तो पिठे तो सबार बाड़ीते हय एटुकु जाना आछे। और एटा होच्छे आमी पाटिसापटा पिठे बानाबो। तो पाटिसापटार पुरटाई होच्छे मेन। तो पुरटा बानानोई किन्तु खूबई झामेला। तो सेई कारणे पुरटा आमी आगेर दिन इवनिंगे बानिये राखछि। तो सेई कारणे आमी आगेर दिने इवनिंगेर थेकेई तोमादेर ब्लगटा स्टार्ट करे दिलाम। माने पिठे पर्व आमार किन्तु शुरू हये गेछे पौष संक्रांतिर आगेर दिन सन्ध्येबेला थेकेई। तो एखाने आमी 1 किलो मतो दूध नियेछि। दूधटा आमार अनेकटाई मरे एसेছে देखतेई पाচ্ছো জাল করে। तो तार मধ্যে একটা ছোট এলাচ ফেলে দিয়েছি। খুব পিঠের মধ্যে পাটিসাপটা পিঠের মধ্যে খুব উগ্র এলাচের গন্ধ আমার ভালো লাগে না, জাস্ট হালকা, সেই কারণে আমি একটাই দিয়েছি এখানে যাতে হালকা একটা ফ্লেভার বের হয়। তো দেখো আর এইভাবে যে তুলে তুলে এটা আমি ঘন করছি না, এটাতে কিন্তু অনেক তাড়াতাড়ি দুধটা মানে মরে আসে। তো সেই কারণে बार बार এইভাবে নাড়ছি। আর পাশে দেখো নারকলও কুড়ছিলাম। তো সমস্ত কিছু তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। পাটিসাপটা পিঠের একটা ক্লিপও কিন্তু আমি সেইভাবে কাটিনি, পুরো রান্নার প্রসেসটা, রেসিপির প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরেছি আমি। তো দেখো এখানে আমার প্রায় দুধটা জাল হয়ে এসছে। আর এখন এইভাবে ঘন ঘন নাড়লে এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা জাল হয়ে আসে, মরে আসে দুধটা। এটা খুব ঝামেলার কাজ, একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়, তলায় যেন না লেগে যায়। তো দেখো আর এখানে নারকেল কোড়ানোর সময় দুটো হাতের সাপোর্ট খুব ভালোভাবে দিতে হয়, তা না হলে কিন্তু সেইভাবে প্রেশার না দিলে সবাই জানো যে নারকেল কিন্তু করে না। তো দেখো আমি একটা মোটা নারকেলের ছোট বড় করে ফাটিয়ে নিয়েছি। আর ছোটোটা আমার এখন কোড়া হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণে লাগছে। তো সেটাই এখন কুড়িয়ে নিলাম আর মাকে জিজ্ঞেস করে নিলাম। মা বললো আর লাগবে না, কারণ খুব বেশি দিলে অনেকে নারকোল আর গুড়ের বানায় এই পুরটা, কিন্তু আমি ছোটোবেলা থেকেই যেভাবে করে এসেছি আমি কিন্তু এই ক্ষীরের মানে দুধ মেরে তার মধ্যে সামান্য নারকোলের পুর দিয়ে কোনো সময় আমি কিন্তু আমাদের বাপের বাড়িতে আমি শুধুমাত্র দুধেরই করেছি। এটা দুধ মেরে যে ক্ষীরটা হয় সেটা দিয়েই করেছি, কিন্তু এখানে আমি নারকোলটা দিই। তো যেহেতু আমাদের গাছে প্রচুর নারকোল রয়েছে, তো সেই কারণে এখানে দেখো দুধটা আমার প্রায় ঘন হয়ে এসছে। আর একটুখানি জাল করে নিয়ে তারপরে কিন্তু আমি নারকোলটা দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখো। আর অনেক কিছু তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা আছে। তোমরা মানে বললে হয়তো বিশ্বাস করবে না আজকে আমার সাথে কি ঘটতে চলেছে এই দুধ মারতে। তো চলো তোমরা দেখো। এখানে আমার দুধটা প্রায় একদম হয়ে এসছে। আর এখন আমি নারকোল কোড়ানোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর দেখো অনেকে গুড় দেয়, তো আমি এখানে সামান্য পরিমাণে খুব অল্প মিষ্টি, কারণ তোমরা সবাই জানো আমাদের শ্বশুরমশাইয়ের সুগার, আমার বর সেরকম পিঠে পুলি মিষ্টি খাবারও সেরকম পছন্দ নয়, জাস্ট নিয়ম রক্ষার্থে আমি এটা করছি। তো সেই কারণে আমি আর এক্সট্রা গুড় এখানে দিইনি, এখানে চিনি দিলাম। তোমরা যারা পছন্দ করো অবশ্যই নলেন গুড়ের সময় তো গুড় দেবে, তাতে কিন্তু আরও বেশি ভালো জিনিসটা হবে। এখানে মায়েরও সুগারের টেন্ডেন্সি রয়েছে, তো খাওয়ার মধ্যে সেরকমভাবে আমিও সেরকমভাবে খাই না, মানে খুব যে বেশি আমার চাই সেটা নয়, একটা দুটো হলেই আমি সন্তুষ্ট। তো সেই কারণে এখানে আমি অল্প স্বল্প চিনি দিয়ে নিয়ম রক্ষার্থে করছি। তোমরা যারা করবে অবশ্যই এখানে গুড় দেবে, নলেন গুড়, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। পিঠে তো নলেন গুড়েই মানে জমে, এটা আমরা সবাই জানি বাঙালিরা। তো চলো এখানে আমার হয়ে গেছে, এটা আরেকটু মাখো হয়ে গেলেই কিন্তু আমি এখানে এটা নামিয়ে নেব। তো দেখো এটা আর তোমরা হয়তো লক্ষ্য করবে আমার হাতের কাছে একটা পোকা রয়েছে। তো এটা থেকেই আমার মানে ভয়ঙ্কর যে আমি আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটার সূত্রপাত হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু এখনও সেভাবে ওই দুধের ইয়েটা কমপ্লিট হয়নি। আর তার মুহূর্তে মানে সেই মুহূর্তে এই রকম পরিস্থিতি আমার মানে আমাদের ডাইনিংয়ের মধ্যে শুরু হয়ে গেল। তো দেখো এগুলো সেই যে বৃষ্টির দিনে যে দাউড়ে পোকা বলে আমাদের এখানে, আমি জানি না আর কোনো নাম আছে কিনা, ওই পোকার মতো দেখতে বড় বড় হয় পাখনাযুক্ত। তো সেই পোকার উৎপাত হঠাৎ করে সমস্ত দরজা জানলা, যেহেতু শীতকাল, সমস্ত কিছু কিন্তু লাগানো রয়েছে, হঠাৎ করে দেখছি যে এরকম মানে উৎপাত শুরু হয়ে গেছে। আর আমার দেখো ক্ষীরটা তলার থেকে মানে লাগা শুরু হয়ে গেছে। আমি আর কি সামলাবো না, তো আমি সেটা বুঝতে পারছিলাম না কি অবস্থা। দেখো আমি খাবারটাও ঢাকতে পারছি না, এত মানে হঠাৎ করে এতটা মানে চারিদিকে যেহেতু লাগানো রয়েছে, কোথার থেকে আসছে সেটাই
হতবাক হয়ে গেছি। এরকম কিন্তু আমাদের গ্রামে হয়েই থাকে যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জানোই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছে চারিদিকে ওই দিনগুলোতে, পৌষ সংক্রান্তির সময়গুলোতে। তো তখন কিন্তু এই সমস্ত পোকার উৎপাত হয়, কিন্তু এটা সমস্ত দরজা জানলা লাগানো রয়েছে, তা সত্ত্বেও কোথার থেকে আসছে সেটাই আমরা বুঝতে পারছিলাম না। সেই ভেবেই আমরা মানে আতঙ্কিত হয়ে পড়ি একদম, যাকে বলে। তো দেখো আমার সমস্ত কিছু ওখানেই পড়ে রয়েছে, আমি ওখানে ঢুকে যাই হোক কোনো রকমে আমরা তারপর আবিষ্কার করলাম যে কোথার থেকে বেরোচ্ছে। এটা দেখো আমার রুমের যে দরজা, সেই দরজার কোণে যেহেতু সিমেন্ট রয়েছে, রং টং হয়নি, সেই কারণে এগুলো এখনও পরিষ্কার হয়নি, একটা ফুটো রয়েছে দেখো, ওই ফুটোর মধ্য দিয়ে মানে দরজার যে কাঠরা, যে বাজু বলে না, সেই কাঠের ভিতরে এতটা পরিমাণ গর্ত, আর এগুলো কেরোসিন তেল দেওয়া হয়েছে, আর সেই কারণে এগুলো মরে গেছে। তো দেখতেই পারছো এইখান দিয়ে কিন্তু বেরোচ্ছে। আরও তোমাদেরকে দেখাবো কোথা থেকে বেরোচ্ছে পুরো জিনিসটা। এটা দেখো আমাদের ডাইনিংয়ের যে বেসিনটা রয়েছে না, সেই বেসিন, তো এগুলো কিন্তু ওরা মাটি তুলেছে, এটা পুরো ক্লিন ছিল আমার। এই বেসিনের পাইপটা যে তলা দিয়ে গিয়েছে, সেখান দিয়েও কিন্তু এরা এইভাবে উঠছিল। তো সেটা আমরা অনেক পরে জানতে পারি, বুঝতে পারি, যখন দরজা জানালা লাগিয়েও দেখছি উঠেই যাচ্ছে। তারপর দেখে আমার বর এই সমস্ত জায়গাগুলোতে তো কেরোসিন তেল দিল। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব, আর কি ব্লগ আমাকে দিতে হচ্ছে। মানে এটা কিন্তু নর্মালি হয়েই থাকে, অনেকেই বলবে যে এরকম আমাদের গ্রামে গঞ্জে হয়েই থাকে, বৃষ্টির দিনে এরকম দাউড়ে পোকা আসে। কিন্তু দেখো ঘরের ভিতর থেকে এরকম, এটা কিন্তু আমার জানা ছিল না। তোমাদের যদি জানা থাকে এরকম ঘরের ভিতর থেকেও এইভাবে ওঠে, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে হ্যাঁ এরকম হয়। যারা স্বভাবতই বাড়িতে সবাই ছিল বলে, যারা এরকম একা আছে বাড়িতে, এই রকম পরিস্থিতি হলে সত্যিই খুব ভয়ঙ্কর লাগে। আমিই ভয় পেয়ে গেছিলাম নিজে, ভীষণ মানে খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো। তো পিঠে আমার আর হবে কিনা আমি বলতে পারছি না, তবে তোমরা শেষ অবধি ব্লগটা দেখো। তো এখন আমি ক্লিনিংয়ে লেগে গেছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি মেঝের মধ্যে যেগুলো পড়েছিল সেইগুলোকে কিন্তু আগে বের করে এলাম। তো তারপর যে পর্দার মধ্যে লেগে রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে দেখো, সমস্ত ঘরের লাইট অফ করে দেওয়া হয়েছে, শুধু ডাইনিংয়ের শুধুমাত্র লাইটটা জ্বলছে, আর দরজা জানলা কিন্তু এখনও সমস্ত কিছু লাগানো রয়েছে। তো আমি এরকম সমস্ত এক জায়গায় খুব তাড়াতাড়ির মধ্যে জড়ো করছি, আর ঝাড়ুটাকে চেপে ধরে একদম ফেলে দিয়ে আসছি। এইভাবে কিন্তু আমি এটা ক্লিন করছি। আর এখানে যে কেরোসিন তেলগুলো দেওয়া হয়েছিল দরজার এপার ওপার দুই দিকেই কিন্তু ছুঁয়ে ওরা মরে বেরিয়ে চলে এসছে। তো তোমাদেরকে আমি দেখছি কত বড় বড় দেখো, পোকাগুলো দেখলেই একদম গা ঘিন করে উঠছে। তো যাই হোক, এখন আমি একটা নেতার মধ্যে এগুলোকে চেপে ধরে করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তো যাবে না, তাহলে গোটা ঘরে কেরোসিন তেলের গন্ধে মানে খাবার দাবার আর খাওয়া যাবে না। তো সেই কারণে নেতা দিয়ে এই সমস্ত জায়গাগুলো যেগুলো কেরোসিন তেল দেওয়া হয়েছে, তো সেইগুলো ক্লিন করে নিচ্ছি। দেখো এগুলো মাটি ফাটি সমস্ত কিছু নিয়ে ওরা উঠে পড়েছে এখান থেকে। তো এইরকম পরিস্থিতি মানে সম্মুখীন আমি এই প্রথম হলাম, তো আমার জানা ছিল না। তারপর বাইরেটা দেখো, বাইরে যখন আমি এগুলো ফেলতে এলাম তখন দেখছি এই অবস্থা। আমাদের যে বাইরে যে লাইটটা জ্বলছে সেখানে এইরকম মানে ঝাঁক, আমি দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, তো আমারও গায়ে সমস্ত কিছু চেপে যাচ্ছিল। তো যাই হোক, এই সমস্ত তো হবেই। এখন পোষ আগলানোর যে ব্যাপারটা আমাদের গ্রামগঞ্জে হয়, এই জিনিসটা আমি জানি না, মানে তোমরা কারা যারা দেখছো আমার ভিডিও, কারা এই জিনিসগুলো করো আমাকে একটু কমেন্ট করে জানিও। এখানে দেখো গোবরের মধ্যে মানে তুলসী গাছের শীষ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মা এগুলো সাজিয়ে রেখেছে। এগুলো কিন্তু রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর কি করি আমরা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমরা অনেক নতুনত্ব কিছু এই ভিডিওর মধ্যে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো চলো, আর কি রয়েছে আমি পরে তোমাদেরকে বলছি। এগুলো একটা নিয়ম আছে, রাত্রিবেলায় আমরা সমস্ত বাড়ির মানুষজন খাওয়া দাওয়ার পর মানে ডিনারের পর আমাদের কিন্তু আজকে যেহেতু পৌষ মাস শেষ, তো পৌষ মাসের শেষের রাতে যে আমাদেরকে কিন্তু এগুলো মানে পৌষ সংক্রান্তির মানে পৌষ আগলানোর একটা ব্যাপার, যেহেতু পৌষ মাস লক্ষ্মী মাস ধরা হয়, তো গ্রামগঞ্জে এই সমস্ত নিয়মগুলো কিন্তু আমাদের এই মকর সংক্রান্তিতে করা হয়। তো চলো এখন দেখতে থাকো আমি আর মা কী করি। মারিল দেবো, দিয়ে দাও। মারিলে তো চাল গুঁড়িটা দেওয়া হবে না, এটাই দিয়ে দিই নাকি? দাও।
তো দেখো এখন জলের ধারা দিয়ে কিন্তু আমরা মানে আমাদের যে খামার বাড়ি যেখানে ধান টান আমাদের তোলা হয় সেখানে প্রথমে দিয়ে আসা হলো। আর জলের মাডুলিটা মা দিয়েছিল প্রথমে, তো তারপরে কিন্তু ওটা ঢেকে গেছে, ইট চাপা পড়ে গেছিলো। তো সেই কারণে এই দেখো এখানে এই সমস্ত জায়গাগুলোতেও দেওয়া হয়েছে। আর দেখো বৃষ্টি ওয়েদার, সেই কারণে কিন্তু সেইভাবে আলপনা দেওয়া হয় না, হলে কিন্তু গোটা বাড়ি জুড়ে মানে দরজা বাইরে সমস্ত জায়গা জুড়ে কিন্তু খুব সুন্দর করে আলপনা দেওয়া হয় এই সময়। তো এখানে দেখো এই যে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা চালের গুঁড়ি। আর চালের গুঁড়ি প্রথমে ওটা কাটাকুটি দিয়ে দেওয়া হলো, তারপরে ওখানে গোবর আর তুলসী গাছের যে শীষ সেটা দিয়ে গেঁথে ওইভাবে সুন্দর করে তিনটে করে ফুল, আর ওটা খড় ওটাকে বামড়ি চামড়ি এরকম বলা হয়। তো এই সমস্ত দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করে এখানে মানে জলের ধারা দিয়ে তারপরে কিন্তু ওই একদম খামার বাড়ি থেকেই জলের ধারা দিতে দিতে কিন্তু চলে আসা হয়। আর এখন প্রায় রাত 10:30 11টার মতো বাজে। সবার কিন্তু পোষ আগলানো হয়ে গেছে, আমি আর মা সবার লাস্টে হয়তো গ্রামে, কারণ দেখো গ্রামে আমাদের বাড়িটা একটু বেশি রাত অবধি জাগা হয়, তো আমাদের খাওয়া দাওয়া একটু লেট হয়, সেই কারণে একটু লেট করেই আমাদের হয় এই সমস্ত কিছু কাজকর্ম। তো এখন মা এইসব করছে আর আমি মাকে মানে দাঁড়িয়ে আলো টালো দেখাচ্ছিলাম, এই সমস্ত কাজগুলো কিন্তু করছিলাম। এগুলো প্রত্যেক বছরই করা হয়, যেহেতু শাশুড়ি মা আমার এখন করছেন, তো মা বললেন পরবর্তীকালে আমাকেও এই সমস্ত দায়িত্ব নিতে হবে, তো এগুলো করতে হবে। তো চলো আরও কি সমস্ত কিছু হয় তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা 3টে জায়গায় আমাদের করা হলো, বাইরে একদম খামার বাড়িতে, আর যেটা বাইরের দরজার সামনে, আর এটা আমাদের মাঝ উঠোনে করা হলো। আর এখন ঘরের মধ্যে চলে আসা হলো, ঘরের মধ্যে এগুলো কিন্তু আর কি মা যে শ্লোকটা বললো সেই শ্লোকটা আমিও তোমাদেরকে বলতে পারবো না কি বলেছে, তো তোমরা যারা স্পেশালি জানতে চাও আমাকে পরে কমেন্ট করো, আমি বলে দেবো। আর এখানে লক্ষ্মীর ভাড়ে চাল মানে 16 আনা পয়সা এই সমস্ত কিছু দিয়ে খড় বেঁধে ওকে রেখে দেওয়া হলো, এটা কিন্তু সারা বছর থাকবে। আর এখন দেখো এই যে খড়গুলোকে আমি আগেই বললাম এখানে আমাদের বামড়ি চামড়ি বলা হয়, তো আর কিছু বলা হয় কি না আমি জানি না, এটা লোকাল ভাষা। তো এগুলো এখন সমস্ত বাড়ির যত আসবাবপত্র রয়েছে একদম মানে টিভি, ফ্রিজ, আলমারি, মানে কাপড় চোপড়, রান্নাঘরের সমস্ত আসবাবপত্রে কিন্তু এটাকে ছুঁয়ে দিতে হয়, আর জায়গায় জায়গায় কিন্তু এটা রেখে দিতে হয়। তারপর দিন সকালবেলায় এগুলো সমস্ত কিছু কালেক্ট করে কিন্তু ফেলে দিতে হয়। তো গ্রামগঞ্জে কিন্তু অনেক নিয়ম রয়েছে এই মকর সংক্রান্তির। তো আমি এই জিনিসগুলো ধরে রাখতে পেরে মানে ভিডিও করে ক্যামেরাবন্দি করতে পেরেও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, আমি তো আগে করিনি এরকম। তো মাকে আমি জিজ্ঞেস করছিলাম এটা কি, মাকে দেখো মা হাসি মুখ করে আমাকে বলছে এই করতে হয়, মানে মা নিজেও হেসে ফেলছে। এই সমস্ত কার্যকলাপ আমি জানি না এর কি মানে আছে, কিন্তু আগে আমাদের ঠাম্মারা করে এসছে, মা করছে, পরবর্তীকালে আমাকেও করতে হবে অবশ্যই। তো দেখো সমস্ত আসবাবপত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঠেকিয়ে দেওয়া হলো। তো ওই রকম একটা সন্ধ্যাবেলায় ভয়ঙ্কর পরিস্থিতি মানে ঘটার পর এইরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এটা তার পর দিনকার ব্লগ, আমি বললাম 2 দিন ব্লগ, 2 দিনের ব্লগ তোমাদেরকে শেয়ার করছি। এটা শুক্রবার দিন বিকেলের ব্লগ। তো আমি তোমাদেরকে পিঠের রেসিপি অবশ্যই শেয়ার করব। এখানে পিঠের আমার যে পুরটা পাটিসাপটা সেটা তো আমি তোমাদেরকে শেয়ার করেছি, আর এখন যে ব্যাটারটা লাগবে সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো 500 গ্রাম মতো আটা নিয়েছি, আটা ময়দা নয়।
আমার যে বাড়িতে গমের আটা হয় সেই গমের আটা নিয়েছি আমি, আর ময়দা কিন্তু নেবে না, আটাতেই ভালো হয় এটা। আর এখানে আমি দুধ নিয়ে নিলাম, 500 গ্রাম মতো দুধ আমার জাল করার পর হয়েছিল, মানে 1 কিলো দুধকে আমি মেরে মেরে ঘন করে এরকম রাখা ছিল আমার। তো সেটা প্রথমে দিয়ে আমি আটাটাকে প্রথমে কিন্তু এইরকম একটা স্টিক দিয়ে ভালো করে ঘুলিয়ে নিলাম, যাতে এর মধ্যে কোনো রকম গুটি না থাকে, তাহলে কিন্তু হবে না। তো চালের গুঁড়িটা আমি পরে দেবো, আগে দুধ দিয়ে আর তার মানে ঘন ঘন জল দিয়ে, মানে হালকা হালকা দিয়ে পরিমাণ মতো এটাকে কিন্তু ঘুলিয়ে একটা মানে ব্যাটারটা খুব ভালো মতো ঘুলিয়ে নিলাম, যাতে এর মধ্যে কোনো রকম গুটি না থাকে। জলটা অল্প অল্প করেই দেবে, তা না হলে মানে বেশি কম হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম 500 গ্রাম আটার মধ্যে দিয়ে দিলাম 250-300 মতো চালের গুঁড়ি। তো আটাটা মেখে নেওয়ার পর চালের গুঁড়িটা দিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে যেহেতু আমার দুধটা ঘন করা ছিল তো সেই কারণে জল দিচ্ছি। আর এটা যদি কাঁচা দুধও ব্যবহার করা যায় এখানে, তো আমার আগের দিন দুধটা আমি পেয়েছিলাম তাই জাল করেই রেখেছিলাম। তো তোমরা পুরোটা দুধ দিয়েও করতে পারো, আবার অনেকে শুধু জল দিয়েও করে। আমি দুধ দিয়ে করছি, এটা খুব টেস্টি হয়, কারণ আমি পুরের মধ্যেও পুরো ক্ষীর বানিয়ে করেছি আর এখানেও দুধ দিচ্ছি, তো সেই কারণে খুব ভালো এটা খেতে হয়। তো দেখো ভীষণ ভালো করে এটা ফেটিয়ে নিতে হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়, এটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, আর এখন আমি বেশ ভালো মতো করে ফেটিয়ে দিচ্ছি। তো এখন দেখো আমাদের তো মিষ্টি খাওয়ার মানে মানুষজন খুব কম, বাবার তো সুগার ইনসুলিন চলছে, তো সেই কারণে বাবার জন্য মিষ্টি ছাড়াই আমি অল্প একটু তুলে নেবো। বাবাকে প্রথমে এগুলো বানিয়ে দেবো, তারপর আমাদের কিন্তু মিষ্টি দেবো। তো এখানে আমি চিনি ব্যবহার করছি, তোমরা এখানে গুড়ই ইউজ করবে যারা গুড় পছন্দ করো, যারা পিঠে পছন্দ করো খেতে। তো আমি এখানে গুড় টুর আর ইউজ করিনি, আমি চিনিটাই ব্যবহার করছি। চিনি দিলে কালারটাও খুব ফ্রেশ সাদা মতো আসে। তো চলো এখানে বাবারটাও ফেটিয়ে নিলাম, আর আমাদের তো ফেটানো হয়ে গেল। আর ব্যাটারটা কী পরিমাণে থিকনেস আমি রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমি বানাতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ 2-1টা হয়েও গেছে। তো প্রথমে দেখো আমি যেহেতু স্টোভে বানাচ্ছি, তো আমার যে প্রবলেমটা হচ্ছিল তো আমি পরে বলছি তোমাদেরকে। তো প্রথমে আমি একটা বেগুনের মানে পেছন দিকটা রেখেছি, দেখতেই পাচ্ছ বেগুনের দিয়ে প্রথমে আমি কিন্তু ঘিয়ে ভাজি। এটা কিন্তু আমি কোনোদিন অনেকে সাদা তেল দিয়ে বানাই, আমি পুরোটাই মানে ঘি নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো বাড়ির গাওয়া ঘি। তো গাওয়া ঘিটা প্রথমে বেগুনের দিয়ে মানে আমি বুলিয়ে দিলাম তাওয়াতে, তারপর আমি পুরটা দিয়ে এইভাবে একটা তালপাতা দিয়ে আমি পুরো লম্বা, আমি কিন্তু এর ব্যাটারটা কিন্তু লম্বা করেই দিই। লম্বা করে দিলে অনেকটা কিন্তু এর মানে যে গোটানোটা হয় অনেকটা পাক খায়, এর ফলে কিন্তু খুলে যায় না, পাটিসাপটাটা বেশ মজবুত হয়ে এর বাঁধনটা থাকে। আর এরপরেও দেখলে আমি সাইডে সাইডে ঘি দিয়ে আবারও একবার ভেজে নিলাম। তো এইভাবে কিন্তু ঘি দিয়ে ভাজলে এর কিন্তু ব্যাটারটা খুব ভালো হয়। তো সেই কারণে এইভাবে কিন্তু আমি সবগুলো, তোমরা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, এইভাবে সবগুলো ব্যাটার দিয়েই আমি কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট করে নিই। তো আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরেছো যে এটা আমি কিভাবে করি কিভাবে না করি। তো দেখতেই পাচ্ছ। আর সাদা তেলে দিলে কি হয় বলো তো, অনেক সময় না পোড়া পোড়া একটা গন্ধ আসে, আর এটা ঘিয়ে ভাজলে এই জিনিসটা এত অসাধারণ খেতে হয়। আর এই যে ক্ষীরের পুর দিলে আর ওই ব্যাটারটাও যদি দুধ দিয়ে বানানো যায়, এটার স্বাদ মানে ভোলা যায় না। এইভাবেই আমি ছোটো থেকে খেয়ে এসেছি, তো সেই কারণে আমি কিন্তু ওই সাদা তেল বা অন্য কিছু দিয়ে বানাতে চাই না আমি। আর তবে হ্যাঁ, যাদের কাছে একদমই মানে পুরোটাই ঘি থাকে না, তোমরা অল্প হাফ ঘি হাফ সাদা তেল মিক্সড করেও এটা কিন্তু করতে পারো, তাতেও কিন্তু সাদা তেলের যে গন্ধ সেটা থাকে না, ঘিয়ের গন্ধটাই পাবে। তো তোমরা সাদা তেল ঘি মিশিয়েও করতে পারো। তো চলো, এত কিছু তোমাদের সাথে আজকে ব্লগে আমি শেয়ার করলাম, আর পিঠেটা শেয়ার করব না সেটা তো হয় না। তো যেহেতু পৌষ পার্বণ, তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর পিঠে পার্বণ সবাই খাও, ভালো থাকো, সুস্থ থাকো। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও তোমরা দেখো। আশা করি তোমাদের থেকেও অনেক সাপোর্ট পাচ্ছি, আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমি যেটা বলছিলাম, আমার যে আমি স্টোভে বানাচ্ছি, কারণ দেখো যা ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার, তা আমার উনুনে বানানোর কথা ছিল। উনুনে বানালে কিন্তু আমার এই সমস্যাটা হতো না, কিন্তু উনুনের মানে যদি বানাতে যেতাম এমনিতেই আমার গলার অবস্থা খারাপ, তাহলে কিন্তু আমার আর বানানো হতো না। আর তো সেই কারণে স্টোভে বানাচ্ছি। আর গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা পুরো ধরে যাবে, অনেকটা টাইম লাগে, যেহেতু অনেকটা ব্যাটার আমার, বুঝতেই পারছো। তো সেই কারণে স্টোভেই বানাচ্ছিলাম। তো স্টোভে যেহেতু জালটা ওঠানামা করছিল, তো একটুখানি প্রবলেম হচ্ছিল, যার জন্য 2-1টা আমার তলা দিকে লেগে যাচ্ছিলো।
আদারওয়াইজ কোনো আমার প্রবলেম হয়নি পিঠে বানাতে। তো দেখো এখানে আমার সমস্ত পিঠে কমপ্লিট হয়ে গেছে। তো পিঠে কেমন লাগলো, সারা ব্লগটা আজকে কেমন লাগলো, অবশ্যই আশা করি অনেক নতুনত্ব তোমাদেরকে দিতে পেরেছি এই ব্লগের মাধ্যমে। তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন অনেক আমাদের গ্রাম্য রীতিনীতি, গ্রাম্য কালচার তোমাদের সামনে আনতে পারি। তোমরা আমার সাথে থাকো, অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার কাজ, আমার সাংসারিক জীবনের অভিজ্ঞতা, এই সমস্ত কিছু কিন্তু আমার ব্লগে আমি শেয়ার করি। শুধুমাত্র একরকম জিনিস কিন্তু আমার ব্লগে তোমরা দেখতে পাবে না। তো সবাই ভালো থেকো অবশ্যই।